শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা। আপনারা জানেন ঘণ্টা দুয়েক আগে দেশে ফিরে গেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই দুদিনের সফরে তিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। এটি আমরা মোটামুটি এরই মধ্যে জানতে পেরেছি। আমাদের গণমাধ্যমগুলো সেরকমই রিপোর্ট করেছেন যে দুদিনের সফরে বাংলাদেশের মানুষের মন জয় করে ফিরে গেছেন নরেন্দ্র মোদী। আমরা দেখতে চাই এই দুদিনের সফরের মাধ্যমে আমরা আসলে কি কি বিষয় আলোচনায় এসছে, কি কি চুক্তি হয়েছে, এবং সবশেষ নরেন্দ্র মোদী যাবার আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে ভাষণ দিয়েছেন সুধী সমাবেশে, সেটি একটি উল্লেখযোগ্য বক্তব্য। সেই বক্তব্য ধরে আমরা আলোচনা শুরু করব। আমার সঙ্গে এই পর্যায়ে অতিথি হিসেবে আছেন স্টুডিওতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত বটে। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন হুমায়ুন কবির, আরেকজন সাবেক রাষ্ট্রদূত। ডক্টর ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এসছেন আমাদের অনুষ্ঠানে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। যেখানে আমরা ছিলাম যে নরেন্দ্র মোদীর শেষ বক্তব্য ঢাকায়, সেখানে আপনিও উপস্থিত ছিলেন, বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে ছিলেন। সেই বক্তব্য থেকেই আমরা শুরু করতে চাই যে ওই বক্তব্যের একটি টপ লাইন যদি আমরা সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে আমি যদি বলি, টপ লাইন হচ্ছে যে পাশে পাশে নয়, সাথে সাথে থাকবে বাংলাদেশের ভারত। সেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ মামুন, আজকে এরকম দিনে আমাকে ডাকার জন্য। আজকের দিনে আমার দুইবার নরেন্দ্র মোদীকে শোনার এবং দেখার সুযোগ হয়েছে। সকালবেলা উনি রামকৃষ্ণ মিশনে এসেছিলেন, আমি সেখানে ছিলাম, আর বিকেলে তো আপনিও ছিলেন, আমরা একসাথে বসেই শুনলাম বক্তৃতা। আপনার মনে আছে যে বক্তৃতার এক পর্যায়ে নরেন্দ্র মোদী বলছিলেন যে আমি যখন চলে যাব তখন আপনার দেশের অনেকেই নিক্তিতে মেপে আলোচনা করবে কি পেলাম আর কি পেলাম না। উনি আমাদের উল্লেখ করে বলেছেন সাংবাদিকরা পোস্টমর্টেম করবেন, নিক্তিতে মাপবে, সেহেতু যে এটা কি পেলাম কি পেলাম না। তো এত দ্রুত আপনার সাথে এখানে বসে নিয়ে নিক্তি নিয়ে মাপা শুরু করবো, এটা আমি অবশ্য বুঝিনি আর কি। তো আপনি যেটা বললেন যে মন জয় করেছে, আসলে কোনটা বেশি কঠিন, মন জয় করা না হৃদয় জয় করা? এবং সেটা একটা ব্যাখ্যার ব্যাপার। তবে এই সফর যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রায় নিয়ে গেছে, উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, একটা নতুন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করেছে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের সম্পর্ককে আবার আস্থা ফিরিয়ে আনার একটা চেষ্টা হয়েছে, এবং এর বাইরেও রাজনৈতিক সংস্কৃতির একটা নতুন উদাহরণ স্থাপন করে গেছেন। সেটা আজকে আমরা যখন শুনছিলাম তখন আমার একটাই বারবার মনে হচ্ছিল, এবং সেটা হলো যে ব্যক্তি বিশেষের রাজনীতির সাথে হয়তো আপনি একমত না, কিন্তু তার অন্যান্য গুণাগুণ যেগুলি আছে সেগুলিকে আপনি প্রশংসা না করে পারবেন না। ব্যক্তি নরেন্দ্র মোদী যে রাজনীতি করেন সেই রাজনীতির মূল্যবোধের সাথে হয়তো অনেক ক্ষেত্রেই হয়তো আমার ব্যক্তিগতভাবে দ্বিমত হবে, কিন্তু উনি যে একজন নেতা যিনি পারিপার্শ্বিক সংবেদনশীলতাকে যথেষ্ট আত্মস্থ করেন। আপনার মনে আছে বক্তৃতা উনি শুরুতে কিভাবে বললেন, হ্যাঁ কেমন আছো, হ্যাঁ অনেকেই উত্তর দিল ভালো আছি, হ্যাঁ তারপরে জিজ্ঞেস করলেন যে এই কেমন হলো আমার বাংলা, হ্যাঁ আর শেষ করলেন যে আবার আসিব ফিরে, হ্যাঁ জীবনানন্দ দাশ দিয়ে এই বাংলায় কয়েকবারই বললেন। এবং আপনি যদি দেখেন কিভাবে একজন নেতা তার বাগ্মিতাকে অর্থবহভাবে ব্যবহার করতে পারে। অনেকেই বাগ্মী থাকে, কিন্তু তার ভিতরে সবসময় যে অর্থপূর্ণ ভাবে সেটা ব্যবহার হয় তা না। আপনি দেখুন, আমার কাছে যেটা আশ্চর্য লেগেছে, উনি তো ওনার নিঃসন্দেহে কিছু নোটস ছিল, কিন্তু উনি তো সেটা পাঠ করেননি, কিন্তু উনি কিভাবে একটার সাথে আরেকটাকে যোগ করেছেন আমার কাছে আশ্চর্য লেগেছে। উনি সাকিব আল হাসানের নাম বলেছেন, ক্রিকেটকে উদাহরণ হিসেবে স্থাপন করে আমাদের মহিলা ক্রিকেটার সালমার কথা নাম বলেছেন, নিশাত মজুমদারের নাম আমাদের এভারেস্ট বিজয়ীদের নাম বলেছেন। এটা তো একটা বিরাট গুণের ব্যাপার না, যে আপনি চিন্তা করে এই জিনিসগুলোকে সাথে করে নিয়ে আসবেন। আগামী দিনে ফিরে আসবো। উনি শুরু করলেন কি বলে, এটা তো আমার
এই সফর তো এখন তো যাওয়া না, আমার এখান থেকে এয়ারপোর্ট যেতে হবে, কিন্তু এটা আসলে আসার শুরু, নতুন একটা শুরু। এবং শেষে উনি যখন বলছেন আবার আসবো, সামনের দিন আমি আড়ংয়ে যাব, আগের বার আমরা আসলে পরে আমি নোয়াখালী যাব, গান্ধী আশ্রমে যাব, পদ্মার বোটে গিয়ে বসে আর থাকবো। পদ্মার বোটে আড্ডা দেব। রবি ঠাকুরে আড্ডা দিব, আড্ডা না দিলে বাঙালি হয় না। এই যে জিনিসগুলো না, এগুলি কি ওই যে আপনি বলেন, আমি বলবো হৃদয় হরণ। হ্যাঁ, মনোহরণ তো একরকম, হৃদয় হরণের বিষয় এখানে আছে সেহেতু। এবং তার ভিতরে উনি যে সমস্ত বিষয়গুলো এনেছেন, সেটা হলো বাংলাদেশের যে বিষয়গুলো আমাদেরকে চিন্তাগ্রস্ত রাখে, সেটার ভিতরে তিস্তার কথা বলেছেন। উনি বলেছেন যে আমি বাংলাদেশকে নিয়ে চলতে চাচ্ছি, তাহলে তো আপনাদের বুঝতে হবে যে আমার দেশের অন্য অঙ্গরাজ্যদের নিয়েও আমার চলতে হয়। আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, কোশিশ করেন, চেষ্টা করে যেতে হবে, অনুশীলন করতে হবে। উনি সীমান্তে মানুষ মৃত্যুর কথা বলতে গিয়ে বলেছেন যে এই মানুষগুলো তো শেষ বিচারে গরিব মানুষ, গরিব মানুষ মারা যাচ্ছে, গুলি কে করছে সেটা বড় কথা গুলি নয়। করছে, কে মারা যাচ্ছে সেটা হলো বড় কথা। হ্যাঁ, এটা তৃতীয়ত উনি যেই কথাটা এনেছেন সেটা আপনি লক্ষ্য করে দেখবেন যে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন, আমার কাছে আশ্চর্য লেগেছে। নরেন্দ্র মোদীর মতো মানুষ, উনি বলছেন ঈশ্বরে বিশ্বাস করেন কি করেন না, আল্লাহতে বিশ্বাস করেন কি করেন না, এটা যায় আসে না, পূজা করেন কি করেন না, পূজা করেন কি করেন না, এটাতে যায় আসে না। যায় আসে হলো মানবতার বিরুদ্ধে দাঁড়াতে পারছেন কিনা। হ্যাঁ, এটা সেহেতু অখণ্ডভাবে মানবতার পক্ষে দাঁড়ানোর এই তাত্ত্বিক জুদি নরেন্দ্র মোদীকে কেউ 1 বছর আগে কেউ বলতো, আপনি আমি কেউ বিশ্বাস করতাম না। এটা তো নিঃসন্দেহে একটা বড় বিষয়। আর এছাড়া তো ধরেন যোগাযোগ, বিদ্যুৎ, সোলার প্যানেল, স্যাটেলাইট, হ্যাঁ, এগুলি, এবং সবচেয়ে বড় যেই জায়গাটা জোর দেওয়া হয়েছে এবং যুক্ত ঘোষণায় নামটা হলো প্রজন্মের কথা। হ্যাঁ, যেটা আমরা অর্থনীতিবিদরা বলি যে যেই যে সমাজে তরুণ শ্রমশক্তি আছে তারই তো ভবিষ্যৎ। সেই অর্থে বাংলাদেশ এবং ভারতের সকলেই যে 65% মতো 35-এর নিচে মানুষের বয়স, এটাকে শক্তি হিসেবে দেখা। এবং আরেকটা বড় উনি যেটা করেছেন আজকের ইয়েতে, সেটা হলো দক্ষিণ দক্ষিণ সহযোগিতা। উনি বারবারই বাংলাদেশের উদাহরণ, ভারতের উদাহরণ দিয়ে বলছেন এইগুলি যদি অন্য কোনো দেশে হতো তাহলে এটা নিয়ে কত হইচই হয়ে যেত, কিন্তু আমরা তো গরিব, আমাদের নিয়ে এগুলিকে নিয়ে কি কেউ মাথা ঘামায়? সেটা হলো আরেক ধরনের একটা মনোবৃত্তি এসছে। এবং শেষ সবচেয়ে বড় যেই রাজনৈতিক বক্তব্যটা বোধহয় উনি তৈরি করার চেষ্টা করেছেন, সেটা একটা এই অঞ্চলে ওনাদের যে বৈধতা, যে গ্রহণযোগ্যতা, সেটা বাড়ানোর চেষ্টা করেছেন। উল্লেখ করেছেন যে উনি কিভাবে শপথ অনুষ্ঠান থেকে শুরু করেছেন এই সাউথ এশিয়াকে, দক্ষিণ এশিয়াকে, পাকিস্তানের কথাও বলেছেন। এবং তার ভিতর দিয়ে ভারতের নিরাপত্তা পরিষদে একটি আসন পাওয়ার যোগ্যতা রাখে, শান্তির ব্যাপারে তাদের বিভিন্ন অবদান, এমনকি 90,000 পাকিস্তানি সৈন্যকে বাংলাদেশের কথা চিন্তা করে যে কোন ধরনের নির্যাতন করা হয়নি সে কথা বলে উনি ভারতের সেই দাবিটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। সেহেতু এই 1 ঘন্টার যে মানে মনোগ্রাহী এবং আপনাকে মুগ্ধ করে রাখার মতো বক্তৃতা, সেইটার ভিতরে কতবার লোকে হাততালি দিয়েছে আমার হিসাবের ভিতর নেই। এটা একটা মানে এটা থেকে কি হবে সেটা সামনে বিচার হবে, কিন্তু আজকের জন্য এটা একটা বড় ব্যাপার ছিল। আপনাকে ধন্যবাদ। আমরা হুমায়ুন কবির, আপনাকেও ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের সঙ্গে। আমরা আলোচনা করছিলাম নরেন্দ্র মোদীর আজকের বক্তব্যের সূত্র ধরে। আমি আসলে আপনার কাছ থেকে যেটি জানতে চাই, উনি বলে গেছেন, যেটি ডক্টর দেবপ্রিয় বললেন, যে উনি বলেছেন আমি যাওয়ার পরেই এখানকার মিডিয়া এবং লোকজন নিকতে নিয়ে বসবে, কি পেলাম কি পেলাম না, এবং পোস্টমর্টেম করা হবে আমার এই ভিজিটকে ইত্যাদি। তো আমরা সেই পোস্টমর্টেমের ভিতরেই আছি আসলে, এক ধরনের শুরু করছি পোস্টমর্টেম। একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, সেটি হচ্ছে তিস্তা। এবং তিস্তার ব্যাপারে উনি সবশেষ বক্তব্যতেও বলে গেছেন যে আমরা ওই যে আমার তো অঙ্গরাজ্যগুলিকে নিয়েও চলতে হয়, কিন্তু আমরা একটা সম্ভাবনা সৃষ্টি করেছি এবং আমরা আশা করি সেটি আশা রাখেন, আস্থা রাখেন, ভরসা রাখেন। এখন ওনার বক্তব্য আমার ভাষায় মন ভুলানো, হৃদয় ভুলানো, দেবপ্রিয়দার ভাষায়। কিন্তু আসল কথা হচ্ছে যে মানুষ বাংলাদেশের মানুষ তো আসলে এক ধরনের ঘরপোড়া গরুর মতো, মিষ্টি কথা আমরা অনেক শুনেছি। এই জন্য সবসময় মিষ্টি কথা, ভালো কথা শুনলেও সেটি বিশ্বাস করতে আমাদের ভয় হয়। এবারে নরেন্দ্র মোদী বক্তব্যকে কিভাবে আমরা কতখানি বিশ্বাস করতে পারবো? ধন্যবাদ আপনাকে। কঠিন প্রশ্ন, জবাবটা কিভাবে দেব জানি না। তবে নরেন্দ্র মোদী গত 1 মাসে যে ঘটনা প্রবাহের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেটাকে যদি আমি একটা মাপকাঠি হিসাবে ধরি, তাহলে আমরা হতাশ হয়েছি। আমরা আশা করেছিলাম যে এই সময়তে তিস্তা চুক্তি হবে। সেই প্রত্যাশার বিপরীতে কিন্তু আমাদের প্রাপ্তি শূন্য বলতে পারেন। আর
তাছাড়া উনি গতকাল যে প্রেস কনফারেন্স করেছেন, আজকে যে কথাটা বলেছেন, এর মধ্যে কিন্তু তিস্তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কথা নেই। তো কাজে এর আগের সরকারের সময়তে ডক্টর মনমোহন সিং এর সময়তে যেটুকু অন্তত আশ্বাসের বাণীটা শুনতে পেতাম, সেটাও কিন্তু এখন এখানে নেই। এটা হলো আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝতে পারছি। এবার আপনার প্রশ্নের জবাবটা যদি যাই, আমি কি নরেন্দ্র মোদীর উপর এই ব্যাপারে আস্থা রাখতে পারি? আমি এখানে স্থল সীমান্ত চুক্তির কাহিনীটাই বলি। 1 মাস আগেও কিন্তু, 1 মাসের কিছু অল্প সময় আগেও কিন্তু আমাদের মোটামুটি ধারণা ছিল যে এটা অনিশ্চিত অবস্থায় আছে, হবে, হয়তো কবে হবে সেটা আমরা জানতাম না। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্ব, রাজনৈতিক সদিচ্ছা এবং তার রাজনৈতিক দক্ষতাটাকে তিনি কাজে লাগিয়ে ভারতের সকল রাজনৈতিক দলকে কিন্তু তিনি তার পেছনে এনে দাঁড়িয়েছেন, এবং তারা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু ভারতের 2 কক্ষেই এটাকে অনুমোদন করায়। নরেন্দ্র মোদী যে ইচ্ছা করলে পারেন, সেটা দৃষ্টান্ত কিন্তু সেই স্থল সীমান্ত চুক্তি আছে। এটাকে যদি আমরা একটু সামনে নিয়ে যাই, তাহলে আমি কি এটা আশা করা খুব বেশি অসম্ভব হবে বা খুব বেশি ইউটোপিয়ান শোনাবে যে তিনি যদি চেষ্টা করেন তাহলে তিনি মমতা ব্যানার্জির সাথে এই বিষয়টা নিয়ে তিস্তার পানি বন্টনের বিষয়টা নিষ্পত্তি করতে পারেন? এখানে যে বিষয়টাকে তাকে এখন তার রাজনৈতিক দূরদৃষ্টিতা বা সক্ষমতার বিষয়টা এখানে আসবে। মমতা ব্যানার্জির কাছে যেটা বিচার্য বিষয়, এটা আমার ধারণা, আমি কাজ করেছি, যেটুকু বুঝতে পারি দূর থেকে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচন, বিধানসভার নির্বাচনে বিজেপি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে বা বিজেপি তাকে ঘায়েল করতে পারে, এই ভয়টা তার আছে। এখন কি এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতাকে কি এটুকু আশ্বাস দিতে পারেন যে বিজেপি তাকে ঘায়েল করবে না? এই আশ্বাসটুকু পেলে কিন্তু মমতাকে আমরা অনবোর্ড পেতে পারি। যতক্ষণ পর্যন্ত এটা না হবে, ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের ফলাফলের উপরে কিন্তু অপেক্ষা করবেন, বা ওই পর্যন্ত। একটা গণতান্ত্রিক নির্বাচনে ঘায়েল করবে কি করবে না, এটাকে আপনি কিভাবে প্রতিভাত করেন, কিভাবে চিন্তা করলেন? আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেমন ধরেন গত লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় 16-17% ভোট পেয়েছে, এবং শক্তি হিসাবে কিন্তু এর আগে মমতার প্রতিদ্বন্দ্বী ছিল লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্টের কিন্তু অবস্থাটা খুব ভালো না, তৃতীয় জায়গায় চলে যাচ্ছে। এবং আপনি যদি গত পৌর কর্পোরেশনের, কলকাতা কর্পোরেশনের নির্বাচনটাও যদি দেখেন, সেখানেও কিন্তু মমতা ব্যানার্জি দল, তৃণমূল ভালো করেছে, কিন্তু কিছু কিছু পয়েন্টে কিন্তু এখনো বিজেপির একটা প্রভাব আছে। এখন মমতা ব্যানার্জির কাছে যে বিষয়টা আমার ধারণা, যে তার শঙ্কার বা তার আশঙ্কাটা, সেটা হচ্ছে যে বিজেপি যদি কংগ্রেসের ভাঙা জায়গা বা সিপিএম এর যে ঘাটতিগুলো আছে সেই জায়গায় সেই ভোটে যদি ভাগ বসায়, তাহলে কিন্তু তার জন্য ভয়ের কারণ হতে পারে। বিজেপি ক্ষমতা দখল করবে সেটা মনে করার কারণ নেই, কিন্তু বিজেপি যদি একটা টেনজিবল বা বিশ্বাসযোগ্য বিরোধী দলের ভূমিকায় আসতে পারে, তাহলে মমতার জন্য কিন্তু এটা আশঙ্কার কারণ। এবং সেই জায়গায় মমতার প্রধান রাজনৈতিক উদ্দেশ্য আমার কাছে মনে হয় যে কোনো বিবেচনায় বিজেপিকে দূরে রাখা, এবং সেটা করার জন্য তিনি এই কেন্দ্রের সাথে তার যে সম্পর্ক, এটাকে এক ধরনের, আমাদের তিস্তা হচ্ছে ট্রাম্প কার্ড, এটা তো হতে পারে না। এটা নিশ্চয়ই পারার কথা না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে এটা একটা বিষয়, এবং তিস্তা বেসিন যেটাকে আমরা বলি, সেই বেসিনটাতে কিন্তু প্রধানত কংগ্রেস এবং সিপিএম এর জায়গা। কাজে মমতা ব্যানার্জি সেই জায়গায় কোন ধরনের রিস্কে যেতে চান না, যদিও এটা তিস্তার পানি বন্টনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তো বিধানসভা নির্বাচন যদি হয়ে যায় এবং মমতা ব্যানার্জির দল যদি বিভিন্নভাবে পুনর্নির্বাচিত হয়ে যায়, তাহলে কি এই সম্ভাবনাটা তখন আরেকটু উজ্জ্বল হবে? আমার কাছে মনে হয় তখন একটা করা যাবে, একটা সম্ভাবনা আমার কাছে মনে হয়। কিন্তু এখানে আর বিষয় আরো না, কিন্তু এর আগেও তো আমরা যখন মনমোহন সিং এর সঙ্গে উনি আসতে চাইলেন না, তখনও তো একই গল্পই শুনেছিলাম। হ্যাঁ, এখন সেই অবস্থা, এবং অনেকে তখন ভ্রান্তভাবে মনে করেছিল বাম দল ক্ষমতায় না থাকে, যদি তৃণমূল আসে তাহলে বোধহয় আমাদের উপকার হবে। আসলে এখন তো মানে আমার কাছে মনে হচ্ছে যে বিজেপি আসলেই সবচেয়ে উপকার হবে আমাদের, মানে অ্যাটলিস্ট নরেন্দ্র মোদীর দল, কারণ মোদী যেটা বলছেন না, এখন সে তো ভারতের অভ্যন্তরীণ। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন দিগন্ত প্রসঙ্গে। বিরতির আগে আমরা নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে কথা বলছিলাম আজকের সন্ধ্যার, কিন্তু তার পরে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ওনার গতকালকে যে সমঝোতা চুক্তি এমওইউ ইত্যাদি স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে বেশ কিছু যে বিষয়, বেশ কিছু ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, তার কয়েকটি নিয়ে আমরা একটু বলতে চাই। এক নম্বর জিনিস হচ্ছে কানেক্টিভিটি। এই যে স্থলপথ এবং নৌপথের যোগাযোগ, বাংলাদেশের ভিতর দিয়ে বাস সার্ভিস চালু হলো, উপকূলে সমুদ্র পরিবহন, বাংলাদেশের পোর্ট ব্যবহার করবে, এইগুলো একটা বিষয়। আরেকটা হচ্ছে $2 বিলিয়ন ক্রেডিট লাইন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার বিষয়। প্রথম কথা হলো যে যোগাযোগ সম্প্রসারণ, যোগাযোগ বিকাশ এইবারের আলোচনার একদম কেন্দ্রে প্রথিত ছিল। হ্যাঁ, এবং বহু ধরনের যোগাযোগের আলোচনা হয়েছে আপনারা জানেন, এবং বহু কাঠামোর আলোচনা হয়েছে। একটা তো হলো যে মোটর ভেহিকলস অ্যাক্ট করার ব্যাপারে, একটা হলো উপকূলীয় সমুদ্রে দিয়ে যোগাযোগে, যেটাতে বাংলাদেশের খুব বড় স্বার্থ আছে, কারণ ভারত থেকে আমদানি করার খরচ আমাদের কমবে। একই রকম ভাবে আপনার নৌ চলাচল যে বাণিজ্য চুক্তি, সেটাকে নবায়ন করা হয়েছে, এবং সেই বাণিজ্য চুক্তির 8 নম্বর ধারায়, যেটা ভারতের সেই সময় সাইফুর রহমান এবং কমলনাথের সই করা, সেটার ভিতরে আমি মনে করি 8 নম্বর ধারাটা বাংলাদেশের বিরোধী ধারা ছিল। সেখানে আছে শুধুমাত্র সব রকমের পদ্ধতিতে ভারত তার এক অংশ থেকে আরেক অংশে মালামাল নিতে পারবে। আসলে প্রকৃত অর্থে ট্রানজিট কিন্তু সেইখানের উৎসে ওখানে। আমাদের দাবি ছিল যে ভারত এক অংশ থেকে আরেক অংশে যাবে, কিন্তু আমরা এক দেশের থেকে আরেক দেশে যাব, যেটা ধ্রুপদী ট্রানজিটের ধারণা, সেটার ছিল না। আমরা ভুটান, নেপালে যেতে চাই, সেটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এবং একই রকম ভাবে নৌ চুক্তির ভিতরেও তৃতীয় দেশে যাওয়ার এগুলি হয়েছে। এগুলি গুরুত্বপূর্ণ এই জায়গাতে। আর যেটা লাইন অফ ক্রেডিটের কথা বলা হয়েছে, লাইন অফ ক্রেডিটের গতবারের $1 বিলিয়ন যদি কোনো ভালো বিষয় থাকে, সেটা হলো $1 বিলিয়ন 200 মিলিয়নকে পদ্মা ব্রিজের জন্য অনুদান হিসেবে দেওয়া হয়েছে। পুরো $1 বিলিয়নই দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি, এবং সেটার ভিতরে বাকি যেটুকু হয়েছে খরচ করা যাচ্ছে না, কারণ মূল সমস্যা যেখানে, সেটা হলো এটা শর্তায়িত ঋণ, অর্থাৎ উৎস থেকে ভারতবর্ষ থেকে নিতে হবে। হ্যাঁ, এবং ভারতবর্ষ থেকে নেওয়ার অনন্য সরবরাহকারী ভারতের রেলওয়ে যদি আমাদের ওয়াগন না দেয়, তাহলে কোনো টেন্ডার আর ওখানে রেসপন্সিভ হচ্ছে না। তো সেইখানে আগামী দিনে $2 বিলিয়ন খরচ করতে কত প্রজন্ম লাগবে সেটা আমি জানি না এই মুহূর্তে। এইটা হলো, আমি বলছি আপনাকে, 80-র দশকে 90-র দশকে উন্নত দেশগুলো, শিল্পায়িত দেশগুলো ঠিক এইরকম ভাবে অনুদান এবং অর্থ দিত, যেটা শর্তায়িত তাদের দেশ থেকে আনতে হবে। প্যারিস প্রিন্সিপালের মাধ্যমে আমরা 1990-এর দিকে এটাকে বিতরণ করেছি। বাংলাদেশে এখন এই আধুনিক ব্যবস্থা পরিবর্তন করা উচিত, যেখানে কোনো ধরনের শর্ত সেখানে ঢুকবে না এইরকম, তাহলে আমরা এটাকে কোনো ব্যবহার যাব। আর দুটো কথা আমি আপনাকে বলি। আরেকটা বড় জায়গা যেটা আছে অর্থনীতির ভিতরে, সেটা হলো, যেটা সকলের জানার বিষয়, সেটা হলো ট্রানজিট এবং সেখানে মাসুলের বিষয়। সেইটার ব্যাপারে যে সিদ্ধান্তটি হয়েছে, সেটা হলো একটি মাল্টি মোডাল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট করা হবে। গত কয়েকদিন যাবত আমরা এর আগেও বলেছি আমাদের সিপিডি থেকে, এবং আমিও ব্যক্তিগতভাবে, যে বিচ্ছিন্নভাবে নৌ, সমুদ্র, এই সাইকেল, রিক্সা এবং গাড়ি, এর জন্য আলগা আলগা যোগাযোগ হয়, একটা অভিন্ন একটা কাঠামোর ভিতরে নিয়ে আসা উচিত। এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ট্রিটি আমাদের সেটা করার সুযোগ করে দিচ্ছে, এবং সেখানে আলোচনা, এবং সেখানে ভারতের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেই যে তারা ঢুকাতে সক্ষম হয়েছেন যে মাসুল এবং ফিজ নিয়ে আলোচনা হবে। আগামী দিনে কি আলোচনা হবে সেটা আরেক বিষয়, সেটার ভিতরে আমরা বেনিফিট শেয়ারিং এ যেতে পারবো কিনা আরেকটার ভিতরে রয়েছে। আপনি যদি যৌথ ঘোষণা দেখেন, আমাদের আশ্বস্ত হওয়ার একটা জায়গা আছে, টিপাইমুখ। টিপাইমুখের ব্যাপারে ওখানে বলা হয়েছে যে আগের মতো করে টিপাইমুখ হবে না, এবং বাংলাদেশের সাথে আলাপ আলোচনা ব্যতিরিকে কোনো হবে না। ওই শেখ হাসিনা, মনমোহন সিং এর ঘোষণার অংশ হিসেবে এসছে। তবে যেটা থাকবে সেটা হলো রামপালের বিতর্ক থেকেই যাবে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা বিষয় যেটা বাংলাদেশের সাথে মনে হচ্ছে ঘোষণাপত্র পড়ে পূর্ণ একমত হয় নাই, সেটা হলো স্যাটেলাইট। বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে 2017 সালের ভিতরে, এবং এটা আমাদের জন্য একটা বড় সম্মানের এবং নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রসর হওয়ার একটা চিহ্ন হিসেবে পৃথিবীর বুকে থাকবে। মোদি সাহেব সার্ক স্যাটেলাইটকে
আগিয়ে নিতে চাচ্ছেন। এবং সেই জন্য সার্ক স্যাটেলাইট এবং এটার ফ্রিকোয়েন্সি, আমি অত বিজ্ঞান বুঝি না, কিন্তু এটা দুটো একসাথে চলাচল করা উপরে এটা ডিফিকাল্ট। এবং আজকেও বক্তৃতাতে আপনি দেখেন উনি বঙ্গবন্ধু স্যাটেলাইট কথা বলে সার্ক স্যাটেলাইট দিয়ে কত কি হতে পারে সেগুলি আমাদের কাছে ব্যাখ্যা করলেন। যেহেতু এই জিনিসটা রয়েছে, তবে আমার শেষ যেটা কথা সেটা হলো এই যে সম্ভাবনাগুলো হচ্ছে, এই সম্ভাবনাগুলি তো পৃথিবীর জীবনে তো কত সম্ভাবনাই আসে, সব কি আর বাস্তবায়িত হয়? এটা নির্ভর করবে এখন বাংলাদেশের পক্ষ থেকে কতখানি যোগ্যতা, কতখানি দক্ষতা, কতখানি বিচক্ষণতা এবং কতখানি সেই অর্থে আমাদের সার্বিক পরিস্থিতিকে ভারসাম্য, কারণ শুধু ভারতবর্ষ তো এই ভূগোলে নাই, চীনটাও আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, অন্যান্যরা আছে, ভারসাম্য নিয়ে করব। এবং সেটার জন্য আমার একমাত্র মানে এখানে সুপারিশ হবে, যৌথ ঘোষণার ভিতরে আছে বাংলাদেশ ভারতের যে জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে, এইটার মিটিং আরেকটা চতুর্থ সভা হবে 2015 সালে। আবার এই সভার জন্য আমি কি ধরনের প্রস্তুতি নিয়ে যাব জাতীয়ভাবে, এর উপর নির্ভর করবে এই সম্ভাবনা কতখানি কার্যকরভাবে বাংলাদেশের স্বার্থে আসবে। আরেকটু প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গে, সেটি হচ্ছে জ্বালানি, বিদ্যুতের কথা। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা 500 মেগাওয়াট দিব বলেছিলাম, কিন্তু এখন আমরা 1000 মেগাওয়াট দিব, কারণ আমাদের উপকূল ব্যবহার করে তারা যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে। আমি আপনাকে এইটার ব্যাপারে বলিনি, শুধু এলওসির কথাটা আরেকবার একটা জিনিস বলিনি। আজকেই ইন্ডিয়ান ইকোনমিক টাইমসে ইন্টারভিউ আছে এক্সিম ব্যাংকের প্রধানের, সেটা হলো এক্সিম ব্যাংকের মাধ্যমেই টাকা আসে। উনি পরিষ্কারভাবে বলেছেন এই $2 বিলিয়ন ডলার যদি বাংলাদেশে দেওয়া যায়, ভারতবর্ষে 50,000 লোকের কর্মসংস্থান হবে। এই $2 বিলিয়ন মেক ইন ইন্ডিয়ার একটা অংশ বিশেষ। সেহেতু এটার ভিতরে যে একেবারে ওইটাকে অল্ট্রুইজম, মানে একেবারে নিষ্কলুষ স্বার্থহীনতা, এটার ভিতরে দেখার কিছু নয়। এটা বাণিজ্যিক একটা বিষয়, আমাদের স্বার্থ দেখতে হবে। বিদ্যুতের ব্যাপারে 500 থেকে 1000 হোক, এটা ইতিবাচক আমরা, কারণ আমার দামের দিক থেকে এটা সস্তা, বিশেষ করে কুইক রেন্টালের তুলনায়। যে এই জায়গাটাতে সমস্যা হবে সেটা হলো আপনি দুটো স্মারক সই করেছেন আদানি এবং রিলায়েন্সের সাথে, যেই জায়গাতে আপনি সই করছেন সেখানে যদি দেশের ভিতরে সক্ষমতা থাকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনকারীরা যে নতুন ভাবে গড়ে উঠছে, কুইক রেন্টালের হয়তো একটা ইতিবাচক দিক, তারা এটাতে আপত্তি করবে। তার চেয়েও বড় আপত্তি হবে যে আমি এটা দিয়ে প্রতিযোগিতামূলক মূল্যে সবচেয়ে সুলভভাবে পৃথিবীর বুকে থেকে আনতে পারবো কি পারবো না, যেখানে আমি সমস্ত মানে সরবরাহকে সমান সুযোগ দিতে চাই। এটা যদি হয় তাহলে একটা সমস্যার আমি দেখতে পাই। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে প্রশ্ন করতে চাই টেরোরিজম বিষয়ে, যেটিও এই সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বাংলাদেশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ কোন ধরনের উগ্রপন্থা, চরমপন্থা এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিবে না, এবং এটিতে ভারত অত্যন্ত আনন্দিত। না, আপনি ঠিকই বলেছেন। এবং ভারতের যদি আপনি ধরেন একটি বিষয়ে গুরুত্ব দিতে হয়, তাহলে ভারতের প্রায়োরিটির 1 নম্বর ইস্যু কিন্তু এই নিরাপত্তার বিষয়টা। এবং সেই দিক থেকে আমি বলবো যে গত 6 বছরের যে অভিজ্ঞতা আমাদের, গত 6 বছর ধরে দুই সরকার যেভাবে এই কাজে পরস্পরের সাথে সহযোগিতা করছেন, তার কিন্তু একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে। এর মধ্যে দু একটা ছোটখাটো ঘটনা যে ঘটছে না তা নয়, তবে এই থ্রেট যেটাকে বলা হয়, বা এই যে এক্সট্রিমিস্ট দের যা আনাগোনা, তাদের কার্যক্রম, সেগুলোকে নিশ্চিতভাবেই কিন্তু থামিয়ে রাখা গেছে, বা কি বলা যায়, এটাকে নিষ্ক্রিয় করা গেছে। এবং সেদিক থেকে বাংলাদেশ সরকার নিশ্চয়ই ভালো কাজ করেছেন, এটা তো বলাই যায়, এবং সেই কাজের জন্য তারা কৃতিত্ব পেতে পারেন। তো এই জায়গাটাতে ভারতের এই ক্ষেত্রে শুধু ভারতের প্রায়োরিটি বলে যেটা প্রয়োজন তা নয়। আমার ধারণা ভারত বাংলাদেশ দুদেশের জন্য এটা প্রয়োজন, এবং সেই জায়গায় এই দুই দেশের যে সহযোগিতা, এটা চলমান থাকাটা কিন্তু বাঞ্ছনীয়। এবং সেই জায়গায় বাংলাদেশের দিক থেকে জিরো টলারেন্সের যে বক্তব্য বা যে প্রতিশ্রুতি, এটা আমি মনে করি খুব সময় উপযোগী। এবং ভারতের দিক থেকেও এই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ, আমার ধারণা এই দুই দেশের সম্পর্ককে বিশ্বাসের ক্ষেত্রে রাখবার একটা অন্যতম শক্তিশালী উপাদান এই ক্ষেত্রে। এবং আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা, এই কাজগুলোকে নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাস তৈরির ক্ষেত্রে তিস্তা বা পানি যেমন একটি বড় ইস্যু, তার সেরকমই আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বর্ডার কিলিং। দুদিন পর পরে আমরা দেখি যে গুলিতে মারা গেছে, বিএসএফ এর গুলিতে, এটা সেটা। সেই বিষয়টিতে কি কোনো ইতিবাচক কোনো কিছু পাওয়া গেল এই সফরের ভিতরে?
এটা তো প্রতিশ্রুতি। তিনি আমরা- যদিও খুব মানবিকভাবে বলেছেন যে যিনিই মারা যাক, যে পার্টি মারা যাক, যে মানে বর্ডারের যে পাশেই মারা যাক, গরিব মানুষ মরছে, Sure. এটি মানবিক বক্তব্য, কিন্তু সমাধানটা আমরা খুব দেখিনি। এবং আমার কাছে যেটা মনে হয় যে যে এই বিষয়টা সমাধান হচ্ছে না। ভারতের পক্ষ থেকে রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু এটা সমাধান হয়নি। তার অর্থটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, যে সেটা হচ্ছে একটা হতে পারে যে রাজনৈতিক কর্তৃপক্ষ বা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যটা স্থানীয় পর্যায়ে ট্রান্সলেট করা যাচ্ছে না, এটা একটা হতে পারে। এছাড়াও আমার কাছে যেটা মনে হয়, এবং সেটা আপনি যেটা বলছিলেন যে নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলেছেন যে যারা মারা যাচ্ছে তারা গরিব মানুষ, এই কথাটাকে যদি আমি আরেকটু ভেতর দিকে যাই তাহলে যেটা দেখবো যে বর্ডারের দুই পাশেই, বাংলাদেশ ভারত 4000 কিলোমিটার বর্ডারের দুই পাশের অঞ্চলগুলো কিন্তু আপনি ধরতে পারেন যে যেটাকে ল্যাগিং এরিয়াস বলা হয়, অর্থাৎ এখানে কর্মসংস্থানের অভাব, এখানে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নেই। তো তাই যদি না থাকে চোরাচালানি হচ্ছে তাহলে অবৈধ কাজ তো ঘটবেই, বা ঘটবার একটা একটা মানে ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। এবং এই যে আজকে যে আমরা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা বা স্থল সীমান্ত চুক্তিটা চূড়ান্ত হলো, এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে, এরপরও কিন্তু প্রশ্ন থেকে যাবে যে আমাদের এই সীমান্ত অঞ্চলের মানুষদের ভাগ্য উন্নয়নের জন্য কি ঘটছে। এবং সীমান্তের ক্ষেত্রে কিন্তু আপনি দুই দেশেরই দেখবেন দৃষ্টিভঙ্গিটা নেতিবাচক, যে সীমান্ত একটা প্রবলেম জোন, এটাতে দুই ল অ্যান্ড অর্ডার অ্যাপ্রোচে থাকতে হবে, পানিশ করো গুলি করো, এটা দুই দিক থেকেই আছে। এবং সেই জায়গাটা থেকে আমাদের বেরোনো দরকার। এবং সেই জায়গায় আমি মনে করি যে ভারত বাংলাদেশ আমরা এই সীমান্তকে যদি নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক অবস্থায় আনতে হয়, তাহলে আমার ধারণা, আমি বলবো যে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে বাড়ানো যায়, কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলো বিবেচনা আনা দরকার। এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথভাবে সীমান্ত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কোনো স্থাপনা তৈরি করতে পারে কিনা এটা বিবেচনা রাখতে পারে। বলা হয় যে এখানে বর্ডার হাট, সীমান্ত হাট, সেটা খুব সীমিত আকারে হচ্ছে। আমি মনে করি যে এই সীমান্ত এলাকাটাকে নেতিবাচক প্রভাব থেকে বের করে আনতে হলে দুই দেশ সম্মিলিতভাবে অর্থনৈতিক জোন গড়ে তুলতে পারে কিনা অ্যালং দ্য বর্ডার্স, এটাও একটা চিন্তা। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকবার বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা নিয়ে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, নরেন্দ্র মোদী তার সবশেষ বক্তৃতায় বাংলাদেশের উন্নতির, বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ ভালো করছে, বাংলাদেশের বিভিন্ন সূচক তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে বাংলাদেশ থেকে অনেকের শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো কথা হচ্ছে যে, এবং তিনি আমাদের প্রধানমন্ত্রীর ভিশন 2021 কে সমর্থন জানিয়েছেন, এরকম আরো অনেক প্রশংসা বাক্য তিনি বলেছেন এবং বলেছেন যে ভারতের অঙ্গরাজ্যগুলোরও শেখার আছে বাংলাদেশ থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বাংলাদেশের আসলে, হ্যাঁ আমরা তো এক ধরনের উন্নতি করছি, কিন্তু আমরা তো আরো ভালো করতে চাই, নইলে ভারতের সঙ্গে সহযোগিতার কথা আসবে কেন? সেই ভালো করার ক্ষেত্রে এই রোল মডেলকে কি করে আরো আগানো যায়, সেটি হচ্ছে মূল কথা। প্রথম যেটা আমরা পারি সেটা তো আমরা মোটামুটি জানি, তবুও সেটা উল্লেখ না করলেই নয়। সেটা হচ্ছে যে ভারত সম্পর্কে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যের একটা জায়গা, এটা আমাদের খুব একটা সচরাচর দেখি না। তবে মজার ব্যাপার হচ্ছে এবার মোদীর সফরকে ঘিরে কিন্তু একটা ডি ফ্যাক্টো বলবো রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়েছে, এবং সেটা বিভিন্ন দল নিজের অবস্থানে থেকেই কিন্তু তারা করেছেন। যেমন ধরুন মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি এসেছেন, বিরোধী একটা দলের অংশ হিসেবে বিএনপি স্বাগত জানিয়েছে তাকে, জাতীয় পার্টি স্বাগত জানিয়েছে, এমনকি জামাত পর্যন্ত স্বাগত জানিয়েছে। এখন রাজনৈতিক স্পেকট্রামটা যদি আপনি দেখেন তাহলে বলা যায় যে সবগুলো দল এই বিষয়ে মোটামুটি ঐক্যমত এসেছে, যেটা আগে কখনো কিন্তু বাংলাদেশ আমরা দেখি। তো এখন কথা হলো যে এই ঐক্যমতটা তো আমরা যার যার অবস্থানে থেকে করেছি, এই ঐক্যমতটাকে কি আমরা সরকারের পেছনে আনতে পারলাম, বা বাংলাদেশের শক্তির জায়গাটা যেটা, সেই জায়গায় এই সকল উপাদানকে কি এক জায়গায় এনে ভারতের সাথে আমরা যে নেগোসিয়েশনের যে আমাদের ক্ষমতা, সেটা থেকে আমি কাজে লাগাতে পারলাম? সেটা কিন্তু আমরা পারিনি। কাজে এখানটায় আমার মানে আমাদের জাতির ভেতরে, দেশের ভেতরে তো বিভক্তি, সেটা থাকুক,
থাকতেই পারে, ভারতে বিভক্তি নেই, ভারতে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, অন্যান্য দল আছে না, তারা তাদের রাজনীতি করে, কিন্তু ভারতের স্বার্থের ক্ষেত্রে কিন্তু তারা, জাতীয় স্বার্থের ক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি একটা ঐক্যমতে থাকে। এখন আমাদের এখানে কিন্তু এই যে বলছিলাম যে একটা নরেন্দ্র মোদী আসবেন, তাকে স্বাগত জানানো, ভারতের সাথে সম্পর্কটা ভালো হওয়া, এই বিষয়ে একটা সাধারণ ঐক্যমত্য আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই ঐক্যমত্যটাকে আমরা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারলাম কিনা, সে জায়গাটা আমার ধারণা যে ঘাটতি রয়ে গেল। আমি ওনার সাথে একমত যে মানে আসলে আমাদের মানে কেতাবি ভাষায় বলে যে আমার বহির্দেশের প্রতি যে নীতি, এটা আসলে আমার দেশের অভ্যন্তরের নীতির একটি যৌক্তিক প্রলম্বন। আচ্ছা, ইটস এ লজিক্যাল এক্সটেনশন, যৌক্তিক প্রলম্বন। তো সেহেতু দেশের ভিতরে কি থাকে, এখন হুমায়ুন কবির সাহেব যেটা বলছেন যে দেশের ভিতরে এগুলো পিছনে একটা সরকারের পিছনে যে ঐক্যমত্য নিয়ে থাকলে পরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে ভারতে আমরা যেতে থাকলাম, তাহলে হয়। এখন যদি এরকম হয় যে নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তি বা গোষ্ঠী এইরকম একটি সুসম্পর্কের একক ধারক থাকতে চায়, আসলে সেটা হলো রাজনীতিতে তার প্রতিযোগিতা সক্ষমতার একটা ধাপ। তাহলে আপনি কি করবেন? কারণ তখন তো আমি যদি সবাই যদি ধারক হয়ে যায়, তাহলে তো আর এটার কোনো ধার থাকে না। সে তো এইটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়, যে এইটার ভিতরে কিভাবে দাঁড়াবে আর কি। আর যেটা বিষয়, সেটাতে আমি মনে করি যে কোথায় আনার সুযোগ আছে, সেটা হলো ওই যে সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা হচ্ছিল, জিরো টলারেন্স আলোচনা হচ্ছিল। আপনি ভারতের সাথে বর্তমানে যে সম্পর্কটা দেখছি আমরা বাংলাদেশের, তার ভিত্তি রচিত হয়েছে নিরাপত্তাজনিত স্বস্তির কারণে। তো ওই নিরাপত্তাজনিত স্বস্তির ব্যাপারে যদি আমার দেশের ভিতরে সকলে দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ বিরোধী এবং সীমান্ত অতিক্রম করে আন্তর্জাতিক এবং অন্যান্য সন্ত্রাসবাদের বিরোধিতা ঐক্যমত্য হয়, তাহলে কিন্তু আমি মনে করি এইটি হলো ভিতরে বাইরের একত্রিত হওয়ার একটা জায়গা। এই জায়গাটা সন্ত্রাসবাদ বিরোধী, মানবতা বিরোধী কার্যকলাপ যে কোনো করে প্রকারেরই হোক না কেন, সেটা রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রামের নামে হোক না কেন, সেগুলিকে বন্ধ করলে পরে কিন্তু আমাদের এই ঐক্যমতের জায়গাটা আরো শক্তিশালী হবে। কিন্তু আমি যেই জায়গাটা আপনাকে জোর দিয়ে আবার বলতে চাচ্ছি, সেটা হলো প্রথমে বলেছিলাম, জীবনে অনেক সুযোগ আসে, সব সুযোগ কাজে লাগে না। পৃথিবীতে পিছনে দেখলে পরে আমরা এটা পাবো। এখন কথা হলো এই যে সুযোগটা এসছে, এইটাতে এই উচ্ছ্বাস, এই বিহ্বলতা, এইটা যত কেটে যাওয়ার আগেই এটাকে আমাদের কর্ম পরিকল্পনায় পরিণত করতে হবে। এবং সেটার এই এত মাত্রায় হচ্ছে, আমাদের ক্ষুদ্র মানে প্রশাসনিক সক্ষমতা দিয়ে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব, এটা একটা বড় জিনিস। দেশের ভিতরে যেখানে যা যোগ্যতা আছে, দেশের কাজে এগুলিকে যুক্ত করে যদি এই যোগাযোগ ব্যবস্থার কথা বলেন, বিদ্যুতের কথা বলেন বা অন্যান্য ক্ষেত্রে বলেন, এইটার পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটাতে নেতৃত্বের বিষয় আছে, সমন্বয়ের বিষয় আছে। আমরা খুবই ছোট ছোট করে আরো দু একটি প্রসঙ্গ জানতে চাই। হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই, সাধারণত আমরা একটা প্রোটোকল দেখি যে কোন দেশের সরকার প্রধান আসলে পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যে কোনো দেশে পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে স্বাগত জানান এবং বিদায় জানান। কিন্তু এবারে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং আজকেও তিনি বিদায় জানিয়েছেন। এর ফলে কি মানে আমাদের সম্পর্কের উষ্ণতা বেশি প্রকাশিত হলো, বা নাকি অন্য কোনো এটি কোনো নতুন ডিপ্লোম্যাটিক নর্ম, আমি ঠিক জানি না। এটা নির্ভর করে আপনি কিভাবে ঘনিষ্ঠতাকে প্রকাশ করতে চান। এটা ঘনিষ্ঠতা প্রকাশ করার বা আপনার উষ্ণতা প্রকাশ করার একটা প্রকাশ আমরা বলতে পারি। তো সেই বিবেচনায় আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেই জিনিসটাকে। আমি আরেকটা জিনিস মানে, জি বলেন। না, আমি বলতে চাচ্ছি এটার ভিতরে প্রোটোকলে আপনি মানে কূটনৈতিক সার্ভিসে ছিলেন বহুদিন, বলতে পারবেন। সেটা হলো এইটা তো যেহেতু স্টেট ভিজিট, রাষ্ট্রীয় ভিজিট, ইটস নট এ ওয়ার্কিং ভিজিট। এটা ওয়ার্কিং ভিজিটও না বা অফিসিয়াল ভিজিটও না, এটা স্টেট ভিজিট হচ্ছে। সেই কারণে কি স্টেট হেডে গেছে সেটা করতে পারে, সেটাও একটা টেকনিক্যাল ব্যাখ্যা। আরেকটা জিনিস হচ্ছে মানে প্রোটোকল প্রসঙ্গে আলোচনায় যে আমরা আজকে শেষ প্রসঙ্গ যেটি আলোচনা করতে চাই একটুখানি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার 5-6 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দেখা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সেটিও তো প্রোটোকলের হিসাবে পড়ে না, যেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবারে বলেছিলেন যে সেটির সম্ভাবনা তিনি দেখেন না, কিন্তু নরেন্দ্র মোদী তাকেও সময় দিয়েছেন। এতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হওয়ার কিছু নেই। সেটা হচ্ছে যে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কারোর সাথেই দেখা করার ইচ্ছা প্রকাশ করতে পারেন, এবং তিনি যদি দেখা করার সুযোগ দান করেন তাহলে যে কারোর সাথে তিনি এখানে
কিন্তু যেটুকু দেখা আমরা করতে জানতে পেরেছি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি যদি উত্তর দেন, যে তিনি বাংলাদেশের যেসব বিষয় তুলে ধরেছেন নরেন্দ্র মোদীর কাছে, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের এখন গণতন্ত্রহীনতা এবং গণতন্ত্রহীনতায় কোনো ধরনের উন্নয়ন হতে পারে না, তাই বাংলাদেশে প্রকৃত অর্থে কোনো উন্নয়ন হচ্ছে না। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এমনকি একটি মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার কথাও তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন, যে নরেন্দ্র মোদী তাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারেন কিনা। আমি প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলেই বলি। দেখুন, পৃথিবী বদলে গেছে। পৃথিবীতে এখন শুধুমাত্র একটি সরকার একটা জনগণের অনন্য প্রতিনিধি না, একক প্রতিনিধি না। সেই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন, যে কোনো দেশে এখন যে কোনো রাষ্ট্রপ্রধান গেলে পরে সে নাগরিক সমাজের সাথে মিটিং করে, সভা করে, সে ব্যবসায়ীদের সাথে সভা করে। নরেন্দ্র মোদী নাগরিকদের সাথে আজকে যেটুকু দেখা হয়েছে, বক্তৃতা আমরা শুনেছি, ব্যবসায়ীরা তার সাথে দেখা করেছে, উনি ধর্মগুরুদের সাথে দেখা করেছেন, ধর্ম প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, এবং সেহেতু একই রকম ভাবে মূল রাজনৈতিক দলের সাথে করেছেন। কেউ চেয়ারে আছে, কেউ চেয়ারে যাবে, সেহেতু সেরকম ভাবেই হয়েছে। সেহেতু এইটা একটি রাজনৈতিক সংস্কৃতি। যদি আমার দেশের মানুষরা বা যারা এটার সাথে আছে, সেটা তো রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে আটকানোর চেষ্টা হয়ে থাকে, এটাকে আমি সমর্থন করি না। আবার একই সাথে আমি সমর্থন করি না যে কোনো বিদেশি মানুষের কাছে যে নিজের দেশ সম্বন্ধে কোনো নিন্দাবাদ করা। সবচেয়ে খারাপ জিনিসটাও কোনো সময় বিদেশিদের কাছে না, এটা আমার নিজের ব্যাপার। মানে বাইরের মানুষের কাছে ঘরের কথা, এবং এটা বিদেশে যেহেতু একেবারেই করা উচিত না। আমার কাছে আশ্চর্য লাগে যে বিভিন্ন ওই লন্ডনে বা অন্যান্য জায়গায় বিদেশে যে বিভিন্ন দল বিভিন্ন সময় বলে, সরকারের লোকেরাও বলে, বিপক্ষের লোক, এটা দুটোই খারাপ সংস্কৃতি। এবং আপনি যখন বিদেশের ওই মানুষটাকে এই কথাগুলো বলেন, তাকে বিব্রত করা হয়, কারণ তাকে আপনি আহ্বান করছেন আমার অভ্যন্তরীণ ব্যাপারে, তার একটা মতামত, তার একটা বক্তব্য আছে, এটাকে বড় করে দেখা। এটাকেও আমি সংস্কৃতিকে আমি খুব উপযুক্ত বলে মনে করি না। মানুষের গণতন্ত্রে যদি অসুবিধা থাকে, তো গণতান্ত্রিক আচরণ করে, আন্দোলন করে এগুলি করতে হয়। বিদেশিদের সমর্থনে এগুলি কোনো সময় হয় না, এটি অভিজ্ঞতা। কিন্তু বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরটা তো, বৈঠকটা তো আলোচনার মধ্যে ছিল, বাংলাদেশের মানুষের আগ্রহের জায়গাতেও ছিল যে হবে কি হবে না শেষ মুহূর্ত। কিন্তু এতে বিএনপির কতটুকু লাভ হলো আর নরেন্দ্র মোদীর কতটুকু লাভ হলো? না, এটা তো আমার তো মনে হয় উভয় পক্ষেরই লাভ হয়েছে। উভয় পক্ষেরই লাভ হয়েছে। নরেন্দ্র মোদীর জন্য লাভ হয়েছে এই জন্য, তিনি এমন বিস্তৃত পরিকল্পনা বাংলাদেশের সাথে করেছেন, যেটা নিঃসন্দেহে একটি সরকারের আমলে শেষ হবে না, একাধিক সরকারের ভিতর দিয়ে এটা যাবে। এবং গণতান্ত্রিক সমাজে সরকার বদল হয়, সেহেতু গণতন্ত্রে নির্বাচন হলে সরকার বদল হতে পারে। তখন কি আমার এই জিনিসগুলো অন্যদিকে চলে যাবে? নরেন্দ্র মোদী আজকে যৌথ ঘোষণার ভিতরে একাধিকবার যৌথ ঘোষণাতে মনমোহন সিং শেখ হাসিনার যৌথ ঘোষণাকে উল্লেখ করেছেন, ওটাকে স্বীকার করেই উনি দাঁড়াচ্ছেন। তো আমার দেশেও তো সেই স্বীকৃতিটা আগামী দিনে পেতে হবে, সেহেতু উনি এটা করেছেন। আর আমার দেশের জন্য, মানে বিএনপির জন্য যেটা হলো, এখনো তারা প্রাসঙ্গিক আছে, একটি শক্তিশালী দল হিসেবে তাদের সাথে পার্শ্ববর্তী দেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী যেটুকুই সময় দিয়েছেন, এটা দলকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে বলে আমি মনে করি। আর যদি এটাকে বাধা দেওয়ার চেষ্টা হয়ে থাকে, কেউ কেউ বলেছেন আদৌ হবে না ইত্যাদি, এগুলি একটু বিব্রতকর মন্তব্য হয়েছে। শেষ করবো হুমায়ুন কবির আপনাকে দিয়ে, যে সরকারের সঙ্গে বিএনপির এই ঘটনার ভিতর দিয়ে কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? মানে ওই যে আপনি একটু আগে বলছিলেন যে জাতিকে এক জায়গায় আনার, মানে নরেন্দ্র মোদীর ভিজিট বাংলাদেশের ভিতরে কোনো জাতীয় ঐক্য তৈরি করার সম্ভাবনা তৈরি করবে কিনা? ডক্টর দেবপ্রিয় একটু আগে বলছিলেন একটা কথা, যে সুযোগ তো আসে, অনেক সুযোগের ব্যবহার করব কিনা এবং করার সক্ষমতা আছে কিনা তার উপরে নির্ভর করে। কাজেই আমাদের রাজনৈতিক জীবনের, রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে সুযোগ তৈরি হয়, সেটাকে ধরবার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছে থাকলে করা যাবে। এবং সেটা করার জন্য যে ভিশন দরকার বা যেটুকু সক্ষমতা দরকার, সেটারও কিন্তু প্রয়োজন। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ বা যারা নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে সেই সচেতনতাটা আসবে। এবং নরেন্দ্র মোদীকে নিয়ে আমরা এত যে হইচই যেটা করলাম, সেখানেও কিন্তু আমাদের জন্য অনেক কিছু শেখবার আছে, কারণ তিনি তার কাজের মধ্য দিয়েই কিন্তু অনেক কিছু দেখিয়েছেন। তার আগেই ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন এসেছিলেন, তিনিও কিন্তু তখনকার বিরোধী লোকজন যারা আছে তাদের সাথে দেখা করেছিলেন। কাজে এটা আমি মনে করি এটা কূটনৈতিক বা শিষ্টাচারের বাইরে কোনো বিষয় না, এবং সেটাকে আমরা কাজে ব্যবহার করব কিনা আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে, সেটা। আপনাকে অনেক ধন্যবাদ হুমায়ুন কবির, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।